মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, অপর ৩ আসামির খালাস, বাদীপক্ষের অসন্তোষ। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান তারেক রহমান। ইশরাক সমর্থকদের পদযাত্রায় পুলিশের বাধা, মন্ত্রণালয়কে আবারও চিঠি, নগর ভবনে সেবা কার্যক্রম ব্যাহত। শম্ভ হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩ জন, ৬ দিনের রিমান্ডে, ৭ দিনের মধ্যে রহস্য উদ্ঘাটন হবে ডিএমপি কমিশনার। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে খালাস পেয়েছেন মামলার অপর ৩ আসামি। আজ মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। মাত্র 14 কার্যদিবস শুনানি করে দ্রুততম সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা হলো। এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাবার কথা জানিয়েছে আসিয়ার পরিবার। শফিকুল ইসলাম শফিককে সাথে নিয়ে মাগুরা থেকে আরো জানাচ্ছেন তামজিদ সুমন। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। মাত্র 2 মাস আগের ঘটনা, শিশু আসিয়া হত্যার ঘটনায় কেঁদেছে দেশবাসী। তারপর থেকেই আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায়ের অপেক্ষা ছিল গোটা জাতির। শনিবার রায়ের দিনে বিচারকের সামনেই হাজির করা হয় প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ 4 আসামিকে। এরপর রায় ঘোষণা শুরু করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। মিনিট দুয়েকের ভেতরেই রায় পড়ে শোনান বিচারক। রায়ের প্রধান অভিযুক্ত আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আর ভয়ভীতি প্রদর্শন ও আলামত নষ্টের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় আসিয়ার বোনের স্বামী, ভাসুর ও শাশুড়িকে। এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল, তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছেন। প্রধান অভিযুক্তের মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। তবে 3 আসামি কেন খালাস পেল, রায় দেখে আপিলের সিদ্ধান্ত নিতে চান তারা। ওর সাথে আরো 3টা আসামি ছিল, কারণ ওরা তোর ভিতর করেছে, সহযোগিতা করেছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মানে মুখ আটকায় রাখছে। তাহলে কিভাবে এখানে খালাস পেয়ে গেল? আপনি কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি যে ওরা তো দোষী, ওরাও শাস্তি হওয়া উচিত। যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট করেছেন বা খালাস করেছেন, সেই অ্যাকুইটাল অর্ডারে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল দায়ের করার সুযোগ রয়েছে। আমি 14 কর্মদিবসেই এই মকদ্দমার চূড়ান্ত যে পরিণতি আসামির হয়েছে সেটা নিশ্চিত আমরা করতে পেরেছি। এই রায় ধর্ষকদের মতো অপরাধীদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন মাগুরাবাসী। আজকের এই রায়টি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই রায়ের ফলে আইন প্রতিষ্ঠিত হলো। অপরাধীদের ক্ষেত্রেও এটা একটা মেসেজ যাবে যে কেউ যেন এই ধরনের অপরাধ সংগঠিত করার আগে একবার ভাববেন যে কেউই বিচারের বাইরে না। 6 মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মাত্র 14 কার্যদিবসের মধ্যেই মাগুরার আসিয়া হত্যার রায় প্রদান করল আদালত। এত দ্রুত সময়ের মধ্যে রায় প্রদানের ইতিহাস বাংলাদেশে খুব কমই আছে এবং এই রায় প্রদানের মাধ্যমে যারা এই ধরনের অপরাধ করছেন তাদের জন্য একটি সফল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন মাগুরাবাসী। তামজিদ সুমন, এনটিভি নিউজ, মাগুরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা এক সময়ে ক্ষুদ্র ঋণের সমালোচনা করতেন, ভাগ্যের নির্মম পরিহাসে তারা ব্যাংকের টাকা লুট করে দেশ ছেড়ে পালিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা এবং তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগে নতুন আইনের মাধ্যমে মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান।
আজকের অনুষ্ঠানে উপস্থাপনায় রয়েছি আমি শামীম আহমেদ। ক্ষুদ্রঋণ ব্যাংকিং প্রচলিত ব্যাংক ব্যবস্থাপনার চেয়ে আলাদা, যেখানে জামানত ছাড়াই ঋণ দেওয়া হয় বিশ্বাসের ভিত্তিতে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একসময় এই ক্ষুদ্র ঋণ নিয়েই সমালোচনা করা হয়, অথচ প্রচলিত ব্যাংকগুলো যখন ধ্বংসপ্রায় তখনও মানুষের আস্থায় সুনামের সাথে টিকে আছে মাইক্রো ক্রেডিট ব্যাংকিং। এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করে প্রধান উপদেষ্টা জানান, শুরুতে এটাকে বাংলাদেশ ব্যাংকের অধীনে রাখতে চেয়েছিল তৎকালীন সরকার। তাতে তিনি বাধা দিয়ে স্বতন্ত্র প্রতিষ্ঠান করার প্রস্তাব করেছিলেন জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ বেড়ে যাওয়ায় তার সঠিক ব্যবস্থাপনা নিয়ে অনেক দেশকেই সংকটে পড়তে হচ্ছে, যার সমাধানে উদাহরণ হতে পারে বাংলাদেশ। বাংলাদেশ অলরেডি সমাধান দিয়ে দিয়েছে, জাস্ট ফলো দেম। বহু দেশ সেটা অনুসরণ করেছে। কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। কাজে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট ব্যাংক আইনে করা। এই ব্যাংক যেগুলো হবে, এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক। এটা কারো মনোভার জন্য না। ক্ষুদ্র ঋণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরির ফলে কর্মসংস্থান সংকট কমবে, সেই সাথে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির মাধ্যমে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হবে, প্রত্যাশা প্রধান উপদেষ্টার। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। করিডোর কিংবা বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের দেয়ার এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের, এমন মন্তব্য করে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এনডিএম-এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তারেক রহমান। জানাচ্ছেন ইমরুল আহসান। প্রতিষ্ঠার ৮ বছর পার করল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। এই উপলক্ষে আয়োজিত আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে হতাশা সৃষ্টি হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে দেশের মানুষ অন্ধকারে থাকায় নানা ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার, এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। সরকার জনগণের ভাষা, আশা, আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। জুলাই অভ্যুত্থানের হতাহতের চূড়ান্ত তালিকা না হওয়ায় প্রশ্ন তোলেন তারেক রহমান। জুলাই আগস্টের আন্দোলনে কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন, 10 মাসেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের এই সংখ্যা ও তালিকা চূড়ান্ত করতে পারেনি। সরকার কি তাহলে হতাহতদের ব্যাপারে উদাসীন, নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটিও আজকে দেশের বহু মানুষের একটি বড় জিজ্ঞাসা। রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার সমালোচনা করেন তিনি। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করে এনবিআর বিলুপ্ত করা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এর নেতিবাচক প্রভাব পড়তে পারে রাজস্ব আহরণে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এনসিপির সরকারে রূপ নিয়েছে। ভোটের জন্য জনগণকে আবারও মাঠে নামতে হলে তা হবে ভয়াবহ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আজিজুল ইসলাম। খুলনা ও আশেপাশের জেলা থেকে তারুণ্যের মিছিল নিয়ে নেতাকর্মীদের গন্তব্য খুলনার সার্কিট হাউস মাঠ। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এখন এনসিপি সরকারে রূপ নিয়েছে। আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি মার্কার সরকার। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সালাউদ্দিন বলেন, নির্বাচন চেয়ে জনগণকে যাতে যমুনামুখী লং মার্চ করতে না হয় সেটা বিবেচনা করা উচিত। ইতিমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে উচ্চাভিলাষ প্রণয়ন করছে। যথেষ্ট হয়েছে। আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। তরুণদের দেশ গঠনে অবদান রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ করার আহ্বান জানান দলের নেতাকর্মীরা। এনটিভি নিউজ ডেস্ক। একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব দিতে কালক্ষেপণ করছে সরকার। এ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নির্বাচন কমিশনের গেজেটের পরও শপথ আয়োজন বিলম্বিত করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শপথ আয়োজনের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার বিভাগে পত্রও পাঠিয়েছেন নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেন। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। সকাল থেকে নগর ভবন ও তার আশেপাশের সড়কে অবস্থান নেন ইশরাকের কয়েক হাজার সমর্থক। তাদের দাবি, নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের ২০ দিন পার হয়ে গেলেও মেয়রের দায়িত্ব দিতে বাধা দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এমন আন্দোলন নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে করছে জানিয়ে সংবাদ সম্মেলনে ইশরাক অভিযোগ করেন, নগর ভবন কেন্দ্রিক লুটপাট অব্যাহত রাখতেই শপথ আয়োজন বিলম্বিত হচ্ছে। আমার বিপক্ষে কেন? তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপির প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী, এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে। এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি, বিভিন্ন বিল, সব কিছুতে সেগুলা চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করছে অভিযোগ করে ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ শঙ্কিত। কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন, এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক, সুস্থ, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না, তারা এখন স্পষ্টতই দেখতে পারছে এটি সম্ভব নয়। নাগরিক ভোগান্তি বিবেচনায় দ্রুত এই সমস্যার সমাধান করার আহ্বানও জানান আদালতের রায়ে বিজয়ী বিএনপি নেতা। তাদের আন্দোলন করার অধিকারকেও আমি না বলতে পারি না। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণের নগর ভবনে চলমান আন্দোলনে স্থবির নগর সেবা কার্যক্রম। বৃহস্পতিবার থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে নগর ভবন ও স্থানীয় সরকার বিভাগেও। আঞ্চলিক কার্যালয়েও ঢুকতে পারছেন না কেউ। তাই দুদিন অঘোষিত ছুটিতে আছেন সব কর্মকর্তা কর্মচারী। এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি সেবা নিতে আসা অনেকেই। ফলে দূর দূরান্ত থেকে আসা অনেকেই সেবা না নিয়েই ফিরে যাচ্ছেন। নাজিবুর রহমানের আরও একটি রিপোর্ট। তপ্ত দুপুরে নগর ভবনের প্রধান ফটকে দাঁড়িয়ে জুরাইনের বাসিন্দা নাসরিন বেগম।
একই সময় গুলশান থেকে এসেছেন শাওন আহমেদ। দুজনই জরুরি সেবা নিতে এসে প্রধান ফটক থেকে ঘুরে গেছেন, সেবা পাননি। আমি গেলাম প্রথম আপনার আজিমপুর কবরস্থান, ওইখান থেকে পাঠাইলো আমার এইখানে। এখন এইখানে এসে দেখি যে বন্ধ। এর আগেও একদিন আসছিলাম, ওদিনকেও আসছিল, আমি কাউকেই পাইনি বন্ধ থাকার কারণে। আজকেও সেম, অনেক দূর থেকে ঘুরে আসতে হইলো আমাকে, কাউকে কিছু বলার নাই আসলে। এই অচল অবস্থার শুরু বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে আদালত কর্তৃক মেয়র ঘোষণার পরও শপথ আয়োজন না করায়। বুধবার থেকে শুরু হওয়া আন্দোলনে স্থবির দক্ষিণের নগর ভবন। বৃহস্পতিবার থেকে সবগুলো ফটকে তালা ঝুলিয়েছেন সমর্থকরা। দুদিন ধরে কার্যালয়ে নেই কোনো কর্মকর্তা কর্মচারী, এমনকি স্থানীয় সরকার বিভাগের অফিসও বন্ধ। দক্ষিণ ঢাকার 10টি আঞ্চলিক কার্যালয়েও প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা কর্মচারীরা। ব্যাহত হচ্ছে নগর সেবা। সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা বর্তমানে আমাদের দিতে পারতেছে না। আমরা নগরবাসী সেবার থেকে বঞ্চিত আছি। আমাদের মেয়র সাহেব যদি এই নগর ভবনের দায়িত্ব নেন, আমরা নাগরিক সুবিধা ফেরত পাবো। আদালতের রায় আর নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরও শপথ বিলম্বিত করছে সরকার, এমন দাবি ইশরাকের সমর্থকদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত 3 জনের বিরুদ্ধে 6 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে হত্যাকাণ্ডের 3 দিন পর ওই ঘটনার তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, যাদেরকে 19 মের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এক বৈঠক শেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন 7 দিনের মধ্যে সাম্য হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। আবির আহমেদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার 4র্থ দিনে শনিবার বিকেলে মামলার অগ্রগতি ও ক্যাম্পাসের নিরাপত্তায় করণীয় নিয়ে ভিসি লাউঞ্জে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং ডিএমপি কমিশনার সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বৈঠকে ডিএমপি কমিশনার জানান, আগামী 7 দিনের মধ্যেই দেয়া হবে প্রতিবেদন। 1 সপ্তাহের মধ্যে এটা উদ্ঘাটিত হবে এবং আমরা চার্জশিট দিয়ে দ্রুততম সময়ে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সকল ব্যবস্থা নেব। 12 জনকে এখন পর্যন্ত ধরেছি বিভিন্ন সময়, যেমন আমাদেরকে তো সবসময় এখন পুলিশ দেওয়া আছে, ওখানে আনসারের পাশাপাশি পুলিশ আছে, পুলিশ থাকবে। ঘটনার তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের জন্য আলাদা পুলিশ নিশ্চিতে আলোচনা চলছে বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে রোববার বিকেল 3টায় বিশেষ সভার আয়োজন করা হয়েছে বলেও জানান উপাচার্য। সম্মানিত ডিন, কলা অনুষদের নেতৃত্বে আমরা একটি শক্তিশালী 7 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি। তারা পূর্ণোদ্যমে কাজ করছেন এবং আশা করছি যে তারা আগামী 19 তারিখের মধ্যেই একটি রিপোর্ট, তারা প্রাথমিক রিপোর্ট দিতে পারবেন। এদিকে শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যর স্মরণে রাজু ভাস্কর্যের সামনে মোমবাতি প্রজ্বলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা দ্রুত সাম্য হত্যার বিচার ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তার দাবি জানান। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। 1 মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবি জানিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর ইডেন কলেজে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হলে 19 মে থেকে মাঠে নামবেন তারা। তবে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের কথাও জানান তারা। বলেন, 7 কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফলে ইউজিসি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দেয়, কিন্তু অধিভুক্তি বাতিলের পরও এখনও অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন জারি হয়নি। রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা সেনানিবাস সংলগ্ন 6টি পয়েন্টে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, BF শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও সংলগ্ন এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এদিকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে নাইমুল ইসলাম নামে বরখাস্তকৃত এক সৈনিককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ISPR এর অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত নাইমুল ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামীতে একটি সভ্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় হালিম ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয় মাঠে দলটির ঢাকা মহানগরী উত্তরের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, আগামীতে তারা এদেশে কোরআনের আলোকে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, যেখানে যে কেউ যে ধর্মের যে দলেরই হোক না কেন সবাই নিরাপত্তা পাবেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে জনগণকে সংগঠিত করতে জামায়াত ইসলামের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আহ্বান জানান। আর দলটির নেতাকর্মীরা ঢাকা 15 সংসদীয় আসন থেকে জামায়াতের আমির শফিকুর রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করার আশা প্রকাশ করেন। যখন জাতীয় অথবা স্থানীয় নির্বাচন আসবে, তখন আপনাদের জনে জনে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে তারা পৌঁছে যাবেন। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, অনেক ওয়াদা প্রতিশ্রুতি দেবেন, কিন্তু তারা যদি কোনোভাবে নির্বাচনী এই বৈতরণী পার হতে পারেন এবং তাদের উদ্দেশ্য যদি সফল হয়ে যায়, তাহলে তাদের চেহারা রাতারাতি বদলে যায়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 35,000 কোটি টাকা কমিয়ে এবার 2025-26 অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির আকার হতে যাচ্ছে 2,30,000 কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেয়া হবে 1,44,000 কোটি, আর প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি ঋণ পাওয়া যাবে 86,000 কোটি টাকা। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ NECর সভায় নতুন এডিবি পাশ হবার কথা রয়েছে। আগামী এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ কমছে প্রায় 3,000 কোটি টাকা, আর স্বাস্থ্য খাতে কমছে 2,500 কোটি টাকা। খসড়া এডিপি অনুসারে শিক্ষা খাতে 91টি প্রকল্পে আগামী অর্থ বছরের বরাদ্দ রাখা হচ্ছে 28,557 কোটি টাকা, যা চলতি এডিপির বরাদ্দ থেকে 2,971 কোটি টাকা কম। স্বাস্থ্য খাতের 35টি প্রকল্পে আগামী অর্থ বছরের বরাদ্দ থাকছে 18,148 কোটি টাকা। পঞ্চগড়ের গোদা উপজেলার পৃথক দুটি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ নারী শিশুসহ 11 জন নাগরিককে পুশিন করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় তাদের আটক করেছে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মোর্শেদ। এর আগে শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। এরা বিভিন্ন জেলার নাগরিক। স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘুরতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, দীর্ঘদিন যাবৎ ভারতের অভ্যন্তরে বসবাস করে আসছিল। পুশিনের ঘটনায় সীমান্ত এলাকায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ভারত তাদের দেশের নাগরিককে বাংলাদেশে পুশিন করে তাহলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফেরত পাঠানো হবে। এ বিষয়ে ভারতীয় হাই কমিশনারের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে মোংলায় কোস্ট গার্ডের নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন শেষে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, মাদক আর দুর্নীতি কমানো গেলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
কর্মসূচির নামে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। বর্ডার গার্ড ও কোস্ট গার্ডের মহাপরিচালক সহ মোংলা বন্দর কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএম এর নির্বাচন উপলক্ষে ঢাকা ও নারায়ণগঞ্জে জোরে সোরে চলছে প্রচারণা। প্রার্থীরা গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, এনবিআর, ভ্যাট ট্যাক্স, শিল্প মালিকদের ব্যাংকিং সমস্যার সমাধান এবং নতুন আন্তর্জাতিক বাজার ধরা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। আগামী 31 মে 2025-27 দুবছর মেয়াদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সম্মিলিত পরিষদের প্যানেল প্রধান আবুল কালাম এবং বিজিএম এর সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে শিল্প মালিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। এই পোশাক শিল্প আমাদের জাতীয় অর্থনীতির লাইফলাইন। এই পোশাক শিল্পকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে পোশাক শিল্পের মালিকরা অতীতের ন্যায় এইবারও সম্মিলিত পরিষদের পূর্ণ প্যানেলে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করব। আমরা সরকারের কাছে বারবার আবেদন জানাচ্ছি এই নির্বিচ্ছিন্ন গ্যাস প্রদান করার জন্য, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য। নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস পেলেই আমরা আমাদের উৎপাদন আমরা আরও বৃদ্ধি করতে পারবো। দিনের পর দিন ব্যাংকে ঘুরেও নিজেদের জমানো টাকা ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন পদ্মা ব্যাংকের গ্রাহকরা। ভুক্তভোগীরা বলছেন, বিগত সরকারের ছত্রছায়ায় একটি চক্র ব্যাংকটিকে লুটে পুটে খেয়েছে। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনের সংবাদ সম্মেলনে পদ্মা ব্যাংকের আমানতকারীরা এই অভিযোগ করেন। বলেন, একটি চক্রের মাধ্যমে ব্যাংকটির আমানতকারীদের প্রায় 2,500 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ভুক্তভোগীরা বাংলাদেশ ব্যাংকের কাছে অর্থ ফেরতের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা সহ রোড ম্যাপ দাবি করেন। সেই সঙ্গে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট বাতিল ও সম্পদ জব্দের দাবিও জানান। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা। সহজ, সুবিধাজনক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে মার্কেন্টাইল ব্যাংক, পিএলসি ও মাস্টার কার্ড যৌথভাবে একাধিক নতুন কার্ড সেবা চালু করেছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে কার্ড সেবার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে গ্রাহকদের নিরাপদে লেনদেনের সুবিধার্থে এমন উদ্যোগের প্রশংসা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যাবে মাস্টার কার্ড ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বলে জানান কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মতিউল হাসান, মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ নির্বাহীবৃন্দ। রাতের খবরে আরও একটা বিরতি নিচ্ছি। আরও খবর আরেকটু পর। ভয়াবহ টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, 2 অঙ্গরাজ্যে নিহতের সংখ্যা বেড়ে 21। আর্থিক দুর্নীতি সহ ক্রিকেটে বাছাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান। ইসপানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট শারজায় 2 ম্যাচ সিরিজের প্রথম টি20তে বাংলাদেশের দিয়ে 192 রানের টার্গেটে ব্যাট করছে সংযুক্ত আরব আমিরাত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 41 রান। এর আগে পারভেজ হোসেন ইমনের অভিষেক সেঞ্চুরিতে স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জে ছুড়ে দেয় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের 6 ওভারে তানজিদ তামিম ও অধিনায়ক লিটন দাস বিদায় নিলেও ইমনের ব্যাটে ভর করে 55 রান তোলে সফররত দলটি। 28 বলে ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে নিয়ে সেঞ্চুরির আশা জাগান ইমন। তৌহিদ হৃদয়, জাকের আলী কিংবা শামীম পাটোয়ারি ভালো সঙ্গ দিতে না পারলেও একাই লড়ে যান ইমন। 53 বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথমবার 3 অঙ্ক স্পর্শ করেন তিনি। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি20তে সেঞ্চুরির রেকর্ড গড়ার পরে বলেই আউট হন ইমন। শেষ পর্যন্ত 7 উইকেটে 191 রান করে বাংলাদেশ। আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্রে অসঙ্গতি
ও তৃতীয় বিভাগ ক্রিকেটে বাছাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিসিবির সব প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। রিপোর্ট কুশল ইয়াসেরের। এক মাসের ব্যবধানে আবারও বিসিবিতে অভিযানে দুর্নীতি দমন কমিশন। শনিবার দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে মিরপুরে বিসিবি কার্যালয়ে হাজির হন দুদকের 4 সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট। তার কিছুক্ষণ পরই কার্যালয়ে প্রবেশ করেন সভাপতি ফারুক আহমেদ। প্রায় 3.5 ঘন্টার অভিযান চালানোর সময় বিসিবির প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেন দুদক কর্মকর্তারা। এ সময় বিসিবিতে সঠিক চাকরির বিধিমালা নেই এমন অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানান দুদকের এই সহকারী পরিচালক। আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে, আমরা সেই ব্যাপারটা দেখেছি। এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল, সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তীতে গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে। অভিযানের উপরে রিপোর্ট প্রদানের পর কমিশন সিদ্ধান্ত নেবে, সে আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান দুদক কর্মকর্তারা। দুইটা টিম তারা এনলিস্টেড হয়েছে, তাদেরকে দিয়ে একটা খেলার অংশ আয়োজন করে পরবর্তী তাদের 2 জনকে কোয়ালিফাই করে দিয়েছে। এখন এইটা কি আরেকটু কম্পিটিটিভ করা যেত কিনা, সেই সময়ে বোর্ড মেম্বার কারা ছিল, মানে এই কমিটিটা কারা ছিল সিসিডিএম, সেই কমিটির তথ্য আমরা সংগ্রহ করেছি। অভিযান সংশ্লিষ্ট কোনো তথ্য দেননি বিসিবি সভাপতি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, অপর 3 আসামির খালাস, বাদীপক্ষের অসন্তোষ। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান তারেক রহমান। ইশরাক সমর্থকদের পদযাত্রায় পুলিশের বাধা, মন্ত্রণালয়কে আবারও চিঠি, নগর ভবনের সেবা কার্যক্রম ব্যাহত। সাম্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার 3 জন, 6 দিনের রিমান্ডে, 7 দিনের মধ্যে রহস্য উদ্ঘাটন হবে ডিএমপি কমিশন। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।